শুনছেন? কৃষাণ, কি হয়েছে আপনার? চোখ খুলুন প্লিজ। দেখুন, আপনার কথা মতো আমি সেজে গুজে রেডি হয়েছি। কি হলো? চোখ খুলুন না। লুনিসাকে এতটা হাইপার হতে দেখে সামির মাথা নিচু করে শান্ত গলায় বলে। তুমি শান্ত হও ক্রিস। পুরো কথা শেষ হবার আগেই লুনিসা উঠে এসে সামিরের কলার ধরে উচ্চ শব্দে বলে ওঠে। আমার কৃষাণের এই অবস্থা কেন? বল, কি হয়েছে ওর? ওর শরীরে রক্ত কেন? কি হয়েছে বল। লুনিসার কণ্ঠস্বর কাঁপছে। এটার ভয় পাচ্ছিল সামির, কিন্তু এই কৃষাণ কি কারো কথা শুনে? লুনিসা সামিরকে ছেড়ে নিজের চুল খামচে ধরে। কেমন অদ্ভুত আচরণ করছে সে। অতপর টেবিলে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে সামিরের দিকে। হিংস্রতা ফুটে ওঠে তার আচরণে। বল, কি হয়েছে? ওকে হসপিটালে নিয়ে চল। আমার কৃষাণের যদি কিছু হয়, তোদেরকে আমি শেষ করে ফেলবো। বল। ফুলদানিটা সামিরের হাতে এসে লাগে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। এবার সবটা বলা প্রয়োজন। ফেভির ইস্টিন কোম্পানি, যার মালিক ছিল ফার্নান্দো কেলিস। কৃষাণ যখন নিজের বাড়ি ছেড়ে বাড়ি আসে তখন দুর্ঘটনাবশত কেলিসের গাড়ির সামনে এসেই পড়ে সে। তারপর থেকে তার ঠাঁই হয় কেলিসের বাড়ি। ফেরিপ স্টিন কোম্পানির সাধারণত একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। ক্যানিস কৃষাণকে যোগ্য মনে করেন। কৃষাণ এসবে আগ্রহ না দেখালেও অনাগ্রহও দেখায়নি। পরবর্তীতে কৃষাণের হাতে তুলে দেন এই জগতের চাবি। একটা সময় পর কৃষাণও দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। অফিসে একটা জরুরি মিটিং থাকায় আসতে হয় কৃষাণকে। মিটিং শেষ হতেই বাইরে বের হয়। আজ লুনিসাকে নিয়ে বের হওয়ার কথা। হঠাৎ ফোনে একটি নোটিফিকেশনের শব্দ আসে। কৃষাণ মেসেজ চেক করে। আমি আমার বন্ধুদের নিজের করেই ছাড়ি, সে শিকারটা কি ছাড়া যায়? কৃষাণ অবাক হয়। কি হচ্ছে এসব? দ্রুত গাড়িতে গিয়ে বসে। গাড়ির গতি বৃদ্ধি করে। আজকে লুনিসাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, তবে এই মুহূর্তে কৃষাণের মাথা কাজ করছে না। অবশ্য তার বাড়ির আশেপাশে অসংখ্য গার্ড আছে যাদেরকে লুনিসা কখনো নিজের চোখে দেখবে না। ফাঁকা রাস্তায় হাই স্পিডে গাড়ি চালাচ্ছে কৃষাণ। ঠিক সেই সময় রং সাইড থেকে সামনাসামনি একটি গাড়ি এসে ধাক্কা দেয় কৃষাণের গাড়িকে। কৃষাণ তাল সামলাতে পারে না। নিমিষে গাড়ি উল্টে যায়। কৃষাণের মাথায় ও বুকে আঘাত লাগে। তখনও তার মস্তিষ্ক শুধু লুনিসার কথা মনে পড়ছে। কৃষাণের জ্ঞান আছে। সে ফোনটা কোনো রকম বের করে সামিরের নাম্বারে ডায়াল করে। সামির রিসিভ করতেই কৃষাণ বলে, আমি টার্নে আছি, দ্রুত আয়। কৃষাণের কণ্ঠস্বর শুনে সামির তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হয়। কৃষাণের গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। ঠিক সেই সময় আবার গাড়িতে ধাক্কা লাগলো। গাড়িটা আবার উল্টে গেল। এবার বুকের সাথে সাথে পায়েও বেশ বাজেভাবে আঘাত পায় কৃষাণ। আস্তে আস্তে বন্ধ হয়ে আসে তার চোখ, কিন্তু কৃষাণ জ্ঞান হারাতে চায় না। তার এঞ্জেলের যদি কিছু হয়ে যায়। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই কৃষাণ নিজেকে আরও শক্ত করার চেষ্টা করে। সামির ও আরও কয়েকজন গার্ড মিলিয়ে তাকে বের করে অন্য একটি গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতে চায়। গাড়ি ঘোড়া, আমি বাড়ি যাব। গাড়ি ঘোড়া। কৃষাণের কথায় সামির বিরক্ত হয়। এই মুহূর্তে কৃষাণকে হাসপাতালে নেওয়া বেশি প্রয়োজন। মাথা খারাপ? সে তো তোর আগে থেকেই। বাড়ি গিয়ে কি করবি এখন হাসপাতালে? পুরোটা বলার আগে কৃষাণ নিজের ডান হাত দিয়ে সামিরের বাহুতে ধাক্কা দেয়। রাগী কণ্ঠে উত্তেজিত হয়ে বলে, যা বলছি শোন, আমি বাড়ি যাব। আমার আমার অ্যাঞ্জেল। সামির জানে সে কিছুতেই এখন কৃষাণকে নিয়ে হাসপাতালে যেতে পারবে না। বাড়ি যাবে মানে যাবে। সামির গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সাথে কল করে অ্যাম্বুলেন্স আসতে। সামির একজন ডাক্তার। কৃষাণের অবস্থা কতটা গুরুতর তা সে ঠিক বুঝতে পারছে। অবশেষে কৃষাণের জেদের কাছে হেরে যায় সামির। বাড়ি নিয়ে আসে। এতটা সময় জ্ঞান থাকলেও বাড়িতে প্রবেশ করা মাত্রই কৃষাণ জ্ঞান হারায় পুরোপুরি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে লুনিসা। কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না সে। অপরদিকে কৃষাণের অপারেশন চলছে। স্বামীর এসে লুনিসার পাশে দাঁড়ালো। কৃষাণকে আমি ছোট থেকে চিনি, 6 বছর ধরে দেখে এসছি তোমার জন্য ওর পাগলামি। তুমি যদি কোনো ছেলের সাথে কথা বলতে, কৃষাণ বাড়ি এসে জিনিসপত্র ভাঙচুর করতো। ও কোনো দিন আমাকেও বলেনি ও কাকে ভালোবাসে, শুধু বলতো সে আমার এঞ্জেল। এঞ্জেলকে সবাই দেখতে পায় না। লুনিসা শান্ত, একদম শান্ত। আমার চিকিৎসাও তো আপনিই করতেন কৃষাণু কি তবে একই রোগে অসুস্থ? না, তোমার রোগটা ছিল বাইপোলার ডিসঅর্ডার, যা শুধু তোমাকে মাঝে মাঝে উত্তেজিত ও উগ্র করে তুলতো। কিন্তু কৃষাণের ক্ষেত্রে বিষয়টা আলাদা।
কৃষাণের মাঝে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। এই মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি সাধারণত আবেগ নিয়ন্ত্রণে অসুবিধায় ভোগে এবং তাদের সম্পর্কগুলোতে চরম অধিকারবোধ থাকে। তারা প্রিয়জনকে নিয়ে অতিরিক্ত সন্দেহপ্রবণ হতে পারে এবং যদি তারা মনে করে যে তাদের প্রিয় মানুষ অন্য কারো দিকে আকৃষ্ট হচ্ছে, তাহলে তারা অত্যন্ত রাগান্বিত বা হিংস্র হয়ে উঠতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অ্যাবান্ডনমেন্ট নিয়ে চরম ভয়ে ভোগে এবং কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। কৃষাণ শুধু এটিই নয়, একই সাথে ওল্ড অর্থাৎ অবসেসিভ লাভ ডিসঅর্ডারেও আক্রান্ত। এটি এমন একটি অবস্থা যেখানে কেউ কারো প্রতি চরম আসক্তি দেখায়। তারা সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা অধিকার চায় এবং যদি মনে হয় তাদের প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে জড়িত, তখন তারা হিংস্র হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রিয় মানুষটির জীবন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায়। আর কৃষাণের সবকিছু জুড়ে শুধু তুমি। তবে কৃষাণ যথাসম্ভব চেষ্টা করে তোমার সামনে নিজেকে প্রদর্শন না করতে। লুনিসা অবাক হয়, তাকায় সামিরের দিকে। লুনিসার মনে পড়ে কিছুদিন আগের ঘটনা। সকালে আগে ঘুম ভাঙায় লুনিসা নিচে এসে কফি খেয়ে বাগানে চলে আসে। নানান রঙের গোলাপ ফুটে আছে সেখানে। লুনিসা আগে পানি দিতে দিতে একটি ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নেয়। তবে সে যদি জানতো তার করা সামান্য এই কাজে কৃষাণ এমন ভয়ঙ্কর আচরণ করবে, তাহলে হয়তো লুনিসা এমনটা করতো না। রোদের ঝলকানি চোখে এসে পড়তেই চোখ খুলে কৃষাণ। ঘুম থেকে উঠে লুনিসাকে পাশে না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে সে। তার অ্যাঞ্জেল কেন তার পাশে নেই? কৃষাণের মেজাজ চড়ে যায়। সে নিচে আসে, সেখানেও লুনিসা নেই। কৃষাণের কেমন একটা ভয় করছে। তার অ্যাঞ্জেল কি তাকে ফেলে চলে গেল? কিন্তু কেন? সে তো নিজেকে স্বাভাবিক রেখেছে। কৃষাণের কেমন অস্থির অস্থির লাগছে। বিড়বিড় করছে শুধু অ্যাঞ্জেলের নাম। দ্রুত বাড়ির বাইরে আসে। কি করবে না করবে তার শূন্য হয়ে চিৎকার করে ডাকতে লাগলো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল বলে, কিন্তু তার অ্যাঞ্জেল সাড়া দিচ্ছে না। তবে কি তার ধারণাই ঠিক? লুনিসা চলে গেছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসলো কৃষাণের। চোখ দুটো লাল হয়ে গেছে। হঠাৎ বাগানের দিকে নজর পড়ে কৃষাণের। কানে হেডফোন গুঁজে লুনিসা উল্টো দিকে ফিরে পানি দিচ্ছে গাছে। কৃষাণের চোখ জ্বলে উঠল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল লুনিসার কাছে। এক টানে লুনিসাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করেছে যেন ছেড়ে দিলেই লুনিসা পালিয়ে যাবে। ওইদিকে লুনিসা ব্যথায় কুঁকিয়ে উঠল। এতটা শক্ত করে ধরেছে মনে হচ্ছে এক্ষুনি হাড়গুলো ভেঙে যাবে। কি করছেন? লাগছে তো। লুনিসার কথা কানে নিল না কৃষাণ। আরো শক্ত হলো হাতের বাঁধন। বিড়বিড় করতে লাগলো, যেতে দেবো না, কোথাও না, কোথাও না। তুমি আমার আমার অ্যাঞ্জেল। লুনিসা ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে বসলো। এতেও ছাড়লো না কৃষাণ। উল্টো নিজের মতো কি সব যেন বিড়বিড় করেই চলছে। সেদিন বিকেলে নিজের হাতেই গোটা বাগানে যত ফুলের চারা ছিল সব উপড়ে ফেলেছিল কৃষাণ। লুনিসা এমন আচরণের মানে বুঝেনি। তবে কৃষাণের কাছে আপাতত এই ফুল গাছগুলোই বাধা। সে বোধহয় এই ফুল গাছগুলোর উপরও ঈর্ষায়িত। সেদিনের পর থেকে বাড়ির সদর দরজার বাইরে পা দেওয়া বারণ লুনিসার। বাইরে বের হলেও কৃষাণের সাথে। ঘটনাটা মনে পড়তেই আজ বুঝতে পারল কৃষাণের এমন আচরণের কারণ। লুনিসার ওটির সামনে দাঁড়িয়ে আছে। তার আসক্তি তো কৃষাণের আসক্তির সামনে তুচ্ছ বয়কি কিছু না। লুনিসার কান্না পাচ্ছে। মানুষটা বাঁচবে তো? আমি বাঁচবো কি করে তাকে ছাড়া? কি হয়েছে আমার স্বামীর? কি হলো স্বামীর? বল কি হয়েছে? স্বামীর নিশ্চুপ কি জবাব দেবে কাইফাকে? লুনিসা পাথরের মতো চুপ করে বসে আছে। কাইফা উত্তেজিত হয়ে লুনিসার সামনে এসে দাঁড়ায়। লুনিসার হাত ধরে এক টানে দাঁড় করায়। বলো কি হয়েছে আমার ছেলে? কি হলো জবাব দাও। লুনিসা বিরক্ত হলো। সে বিরক্তকর চাহনি নিক্ষেপ করলো কাইফার দিকে। ঝাড়ি মেরে বলে, শুনেছেন তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তবুও একই কথা কেন বারবার বলছেন? কাইফা চেয়ারে বসে পড়ল। এক ছেলে আগে থেকেই হাসপাতালে, এখন বড় ছেলেটাও। কাইফা শব্দ করে কেঁদে উঠল। সেদিকে লুনিসার পাত্তা নেই। অটি থেকে বের হলো ডাক্তার। তাকে দেখে লুনিসা দ্রুত সামনে গিয়ে দাঁড়ালো। স্যার কৃষাণ কেমন আছে? ঠিক আছে তো? ডাক্তার লুনিসাকে শান্ত হতে বলে। ঠিক আছে বলতে ওর বুকে অনেক বেশি ব্যথা পেয়েছে, হাড় ভেঙে গিয়েছে আর পাও ভেঙে গিয়েছে। লুনিসা কি বলবে কিছু মাথায় আসছে না। আমি দেখা করবো তার সাথে। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরুক তারপর দেখা করবেন।
একটু পরে ডাক্তার চলে গেল। কিছু সময় পর স্টাফরা কৃষাণকে বেডে শিফট করলো। লুনিসা কৃষাণের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছে না। গোটা শরীরে ব্যান্ডেজ। হঠাৎ কিছু একটা মনে পড়তেই দ্রুত সামিরের কাছে গিয়ে দাঁড়ায়। ওনার ফোনটা দিন। সামির চমকায়। ফোন? হ্যাঁ, ফোন দিন। সামির পকেট থেকে কৃষাণের ভাঙ্গা ফোনটা বের করে এগিয়ে দেয় লুনিসার দিকে। লুনিসা চট করে ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। ফোনটা অন করে মেসেজ চেক করে, অতঃপর নিজের সন্দেহ গাঢ় হয়। টমাস একুইনাস বেঁচে আছে? সামির অবাক হয়। সে জানে টমাসের বিষয়ে। টমাস তো খাত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সেখান থেকে পড়লে কেউ বাঁচতে পারে না। লুনিসা দ্রুত কারো একটা নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ। কিছুক্ষণ নীরব থেকে সামিরের দিকে তাকায়। নাম্বারটা এই দেশের, ট্র্যাক করুন। মানে? লুনিসা ফোনটা সামিরের হাতে দিয়ে দৌড়ে কৃষাণের কেবিনের দিকে যেতে যেতে বলে। মানেটা কৃষাণ জানে। সামির হাঁ হয়ে তাকিয়ে থাকে, কিছুই তো বুঝতে পারছে না। লুনিসা দ্রুত কেবিনের সামনে আসলো। পাশেই কাইফা। লুনিসা তার সামনে গিয়ে দাঁড়ায়। এরিক কোথায়? কাইফা কান্না থামিয়ে লুনিসার দিকে তাকায়। হাসপাতালে। কোন হসপিটালে? কাইফা কিছু সময় তাকিয়ে থাকে, অতঃপর জবাব দেয়। বেইজিং সেন্ট্রালে। আপনি শিওর? লুনিসার প্রশ্নে কাইফার ভুজোরা কুঁচকে যায়। কি বলছো এসব? শিওর না থাকার কি আছে? লুনিসা কিছু বলল না। তার রাগে হাত পা কাঁপছে। সে যা ধারণা করছে তা যদি সত্যি হয় তাহলে এর পরিণাম ভয়াবহ হবে। আজ হাসপাতাল থেকে কৃষাণকে বাড়ি নিয়ে আসা হয়েছে। অবশ্য এটা কৃষাণের বাবার বাড়ি। লুনিসাও আর কিছু বলেনি। গত 1 মাস হাসপাতালে থাকার পর আজ বাড়ি আসায় অন্যরকম ভালো লাগা কাজ করছে কৃষাণের। আরও 2 মাস বেড রেস্টে থাকতে বলা হয়েছে, কিন্তু কৃষাণের মন তো চাইছে এক্ষুনি ছুটাছুটি করতে। এই 1 মাসে লুনিসা অ্যাক্সিডেন্টের বিষয়ে কৃষাণকে কিছুই জিজ্ঞাসা করেনি, তবে এখন তারও জানা দরকার। হাতে সুপের বাটি নিয়ে রুমে আসলো লুনিসা। কাইফা লুনিসাকে দেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। লুনিসা থমথমে মুখ নিয়ে কৃষাণের সামনে এসে বসলো। বিনা বাক্যে খাবার মুখের সামনে ধরল। কৃষাণ হাঁ করলো না। সে তাকিয়ে আছে লুনিসার দিকে। মেয়েটা এই গত 1 মাসে তার সাথে বিনা প্রয়োজনে কথাও বলেনি, তবে সেবা যত্নের ত্রুটিও রাখেনি। কৃষাণ অনেকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে তার, তবে বিনিময়ে কোনো জবাব আসেনি। অথচ এই মেয়ে কি জানে তার করা এমন আচরণে কৃষাণের অন্তর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল? হ্যাঁ করুন। কৃষাণ লুনিসার কথা অবজ্ঞা করে শান্ত তাকিয়ে রইল তার দিকে। লুনিসার চোখ ঘুরিয়ে নিল। তাড়াতাড়ি খাবারটা খান, ওষুধ আছে খাওয়ার পর। কৃষাণের ডান হাতে ব্যান্ডেজ, তবে বাম হাত একদম ভালো। সে বসলো, হাতে দিয়ে খাবারের বাড়িটা নিজের হাতে নিয়ে পাশের টেবিলে রাখলো। অতঃপর লুনিসার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। লুনিসা বাধা দিল না, তবে তার চোখ মুখ আগের মতোই গম্ভীর। কি হয়েছে আঞ্জেল? এমন করছো কেন? কিছু হয়নি আমার। তাহলে আমার কথা কেন বলছো না? অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো? তুমি কি বুঝতে পারছো না তোমার এই আচরণ আমাকে যন্ত্রণা দিচ্ছে? লুনিসা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, না, পারছি না। কৃষাণের রাগ হয়। সে আরো শক্ত করে লুনিসার হাত চেপে ধরে, তেজি কণ্ঠে বলে, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। আমার সাথে তেজ দেখাতে আসবে না আঞ্জেল, আমি ভালো মানুষ না। লুনিসার হাতে ব্যথা লাগছে, তবুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না। চোখ দিয়ে পানি পড়ছে, তবুও দাঁতে দাঁত চেপে বলে, তা আমার ভালো করেই জানা আছে। কৃষাণ চট করে লুনিসার হাত ছেড়ে দেয়। শান্ত দৃষ্টিতে তাকায় লুনিসার দিকে। লুনিসা নিজের চোখের পানি মুছে নেয়, অতঃপর বলে, টমাসকে আপনি মেরেছেন, সে আত্মহত্যা করেনি। কৃষাণ চোখ বন্ধ করে হেডবোর্ডে হেলান দেয়, বিড়বিড় করে বলে। শিট। লুনিসা তাচ্ছিলের হাসে। আপনি একজন খুনি, অথচ এই খুনিটাই আমার স্বামী, আর তাকেই আমি ভালোবাসি। কৃষাণ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলেছে তোমাকে এসব? কেন? যেই বলুক, মিথ্যে তো বলেনি। যা বলেছে সত্যিই বলেছে। কৃষাণ দাঁতে দাঁত চেপে শান্ত কণ্ঠে বলে। কে বলেছে? লুনিসা উচ্চ স্বরে বলে ওঠে। কেন, এখন কি তাকেও মেরে ফেলবেন? আমি নাম জানতে চাইছি। লুনিসা নিজের ছলছল চোখ দুটি মুছে নিল। যে আপনার অ্যাক্সিডেন্ট করিয়েছে সে বলেছে আমায়। কৃষাণ নিজের কপাল চেপে ধরে বিড়বিড় করে বলে, এরিক, ভাই বলে বারবার বেঁচে যাচ্ছিস। কৃষাণ চোখ খুলল। লুনিসার চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়, অতঃপর ক্রু হাসে। লুনিসার হাতে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। চুলের মাঝে হাত ঘুরিয়ে লুনিসার মুখটা নিজের মুখের কাছে এনে হাসকি স্বরে বলে, জেনেছো, ভালোই করেছো। আমার অ্যাঞ্জেলের অধিকার আছে আমার সম্পর্কে জানার। আর এটাও জেনে রাখো, তোমার উপর যে চোখ তুলে তাকাবে তার চোখটাও আমি তুলে ফেলবো।
আর কেউ আমাকে স্পর্শ করলে তার পরিণাম হবে মৃত্যু, যেমন হয়েছে থমাস আর সার্জিসের। কৃষানের শেষ কথাটা লুনিসার কল্পনাতেও ভাবেনি। বিস্ময় নিয়ে তাকায় কৃষানের দিকে, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সার্জিস। কৃষান ফিসেল হেসে লুনিসাকে ছেড়ে দেয়, নিজের হাতের ব্যান্ডেজটা খুলে হাত তুলে। অতপর বিছানায় শুয়ে লুনিসার দিকে তাকায়, ঠোঁট পাউন্ড করে চুমু ছুড়ে দিল লুনিসার দিকে, ঠোঁট উল্টে বলল, কিছুদিন শোক পালন করো, পাশে ঠিক হলে তো শোক পালন করার সুযোগটাও পাবে না। লুনিসা মেঝেতে বসে পড়ে, কৃষানের দিকে তাকে শব্দ করে কেঁদে ওঠে। এই লোকটা সত্যি পাগল, সে কি করে সার্জিসকে মারতে পারল? শুধু সার্জিস না, বলছে সেদিন যারা তোমাকে নিয়ে টানাটানি করছিল ওদেরও মেরে দিয়েছে। তুমি খুশি তো? লুনিসা কান্না মাখা চোখে কৃষানের দিকে তাকালো। কৃষান চোখ বন্ধ করে হাসছে। লুনিসার এই মুহূর্তে কৃষানকে দেখে কোনো হিংস্র পশুর থেকে কম কিছু লাগছে না। সব কিছু বাদ দেখ, কৃষান সার্জিসের মতো একটা ছেলেকে কি করে মেরে ফেলল। সার্জিস তার সৎ ভাই ছিল, অর্থাৎ তার সৎ মায়ের আগের পক্ষের ছেলে। সৎ মায়ের প্রতি ঘৃণা থাকলেও সার্জিসের সাথে ভালো সম্পর্ক ছিল লুনিসার। সার্জিস লুনিসার 2 বছরের বড় ছিল, বন্ধুর মতোই ছিল সে। তাহলে কেন কৃষান ওকে মারল? ওকে কেন মারলেন? ও কি করেছিল? কাঁদতে কাঁদতে প্রশ্ন করে লুনিসা। কৃষান চোখ খুলে না, ওভাবেই শুয়ে থেকে বলে, যেদিন মেরেছে সেদিন সার্জিস ইচ্ছাকৃতভাবে তোমাকে হার্ড ড্রিঙ্ক পান করে আর তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, এটাই কারণ। লুনিসা অবাক হয়। সার্জিস এমন ছেলে না। কৃষানের কথা বিশ্বাস করতে পারল না লুনিসা, তবে মনে করার চেষ্টা করলো সেদিনের ঘটনা সত্যি। সেদিন সার্জিস তাকে কিছু একটা খেতে দেয়, আর সেটা খাওয়ার পর তার মাথা ভার হয়ে আসে, তারপর আর কিছু মনে নেই। তাহলে কি কৃষান সত্যি বলছে? ঘটনাটা 4 বছর আগের, তাই খুব একটা মনে করতেও পারছে না। শুধু মনে আছে ঘুম থেকে ওঠার পর বাড়িতে হইচই শুনতে পায়, আর নিচে গিয়ে দেখে সার্জিসের রক্তাক্ত দেহ পড়ে আছে। থমাসকে আমি মেরেছি, এটা সত্যি, তবে ও মরেছে নিজের ইচ্ছা। লুনিসা অসহায় মুখ করে তাকায় কৃষানের দিকে। কথার মানে বুঝতে পারল না আপাতত। মানে? কৃষান ইশারায় লুনিসাকে কাছে ডাকলো। লুনিসা শুনল না, বসে রইল নিজের জায়গায়। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। এসব অশান্তি আমি নিতে পারছি না। নিজের ভাই আপনাকে অ্যাক্সিডেন্ট করেছে, আমি তাকে মারছেন, একে মারছেন, এইসব কি? আর টমাস? কৃষান সিলিং এর দিকে তাকালো। বলবো, সব বলবো, কিন্তু তুমি আমার থেকে মুক্তি পাবে না, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আমার থেকে তোমার মুক্তি নেই। টমাস নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে কয়েকজন পুলিশ, কৃষান এবং আলবার্ট। শেষবারের মতো তার অনুরোধে তাকে এখানে আনা হয়েছে। এক পা করে টমাস খাদের কিনারার দিকে দাঁড়ায়। তখনও কেউ বুঝতে পারেনি তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলছে। আর এক পা সামলে এগোলেই টমাস পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে টমাস পেছন ফিরে সবার দিকে তাকায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা টমাস হঠাৎ এক বিকৃত হাসি হাসে। কৃষান কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে পকেট থেকে রিভলভারটা বের করে রাখে। টমাস সবার দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, টমাস একুইনাসকে তার নিজের ব্যতীত কেউ শাস্তি দিতে পারবে না। আমি আত্মসমর্পণ করব না কারো হাতেই। টমাসকে মারার সাধ্য কারণেই, সে নিজে না চাইলে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। কৃষান তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট স্পর্শ করে ফিসেল হেসে বলে, আমার অ্যাঞ্জেলকে স্পর্শ করার সাহস দেখিয়েছ, তার ক্ষতি করার চেষ্টা করেছ, তোমার মৃত্যুতে আমার হাতেই হবে থমাস অ্যাকুইনাস। টমাস কথাটা শেষ করে এক মুহূর্ত দেরি করলো না। হাত মেলে বিকৃতি হাসিতে হাসতে হাসতে পেছনে হেলে পড়ে। তার পা মাটি থেকে উঠে যেতেই একটা জোরালো শব্দ কানে আসে সবার। এতক্ষণ সবাই যেন হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছিল। পরিস্থিতি বোঝার পর সবাই দৌড়ে যায় খাদের কিনারায়, শুধু কৃষান ছাড়া। কৃষান রিভলভারের মাথায় ফু দিয়ে ঠোঁট কামড়ে হেসে মৃদু তাচ্ছিল্যের স্বরে বলে, সরি বাট নট সরি। টমাসের দেহটা ততক্ষণে খাদে পড়ে গিয়েছে। আলবার্ট বিস্ময়ের পেছনে তাকায়। কৃষানকে ঠোঁট কামড়ে হাসতে দেখে সে সব বুঝে যায়। তবে কৃষানের কোনো অসুবিধা হবে না। তার অপরাধীদের ধরতে বা মারতে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। কৃষান সবার উদ্দেশ্যে বলে, আমার কিছু কাজ আছে, আমি আসছি। এটুকু বলে কৃষান সেখান থেকে চলে যায়।
টিকিট কেটে সরাসরি দেশে ফিরে আসে, আর তারপরই তারা ফিরে আসে আমেরিকায়। সব কথা শুনে লুনিসা তবদা খেয়ে বসে থাকে। সে বুঝতে পারে না এর জন্য সে কৃষাণকে দায়ী করবে নাকি টমাসকে। তবে ঘটনাটা অন্যায় এটা নিশ্চিত। লুনিসার মনের কথা যেন কৃষাণ শুনতে পায়। গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, সব সত্যি এখন তোমার সামনে, এই সত্যি তোমাকে গ্রহণ করতে হবে আঞ্জেল। লুনিসা আর চোখে কৃষাণের দিকে তাকায়। তার মাথা কাজ করছে না। এমন একজন মানুষের সঙ্গে সে কিভাবে থাকবে। কৃষাণের প্রেমে সে নিজেই আগে পড়েছিল। এখন তার আফসোস হচ্ছে, যদি সেদিন পার্টি থেকে সে পাকনামি করে বেরিয়ে না যেত তাহলে আজ এই অবস্থায় তাকে পড়তে হতো না। লুনিসার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছে। হয়তো এই পরিস্থিতি মেনে নিতে পারছে না, অথবা কৃষাণের এসব কাজ ভবিষ্যতে তাদের জীবনের ঝড় তুলতে পারে, এই ভেবে অস্থির। গান শুনবে? কৃষাণের কথায় কোনো গুরুত্ব দেয় না লুনিসা। সে হাঁটুতে মাথা রেখে চুপচাপ বসে থাকে। কৃষাণ আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘরের দরজা খুলে এরিক ভেতরে প্রবেশ করে। এরিক পকেটে হাত গুজে হাসতে হাসতে কৃষাণের সামনে দাঁড়ায়। হেই ব্রো, কেমন আছো বলো তো? বুঝতে পারছো তো বিছানায় পড়ে থাকার যন্ত্রণা? কৃষাণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। তোকে আমি কিছুই করবো না, ট্রাস্ট মি, কিছুই করবো না। তবে তোর প্রিয় গার্লফ্রেন্ডটা এখন কোথায় আছে বলতে পারিস? সকাল থেকে শুনছি তোর কল ধরছে না। এরিকের মুখে অস্থিরতার ছাপ পড়ে। সে চমকে যায়। কৃষাণ ক্রু হাসি দিয়ে বলে, শুধু শুধু লাগতে আসিস কেন? জানিস তো কোনোদিন জিততে পারবি না। এনিওয়ে, যেদিন হারতে পারবো সেদিন তোর প্রেমিকাকে তোর কাছে পাঠিয়ে দেব। এরিক বিরক্ত হয়। সে বুঝতে পারে কৃষাণের এই বিরক্ত খেলা কখনো থামবে না। অসহ্য। এটুকু বলে এরিক রুম থেকে বেরিয়ে যায়। কৃষাণ শব্দ করে হাসতে থাকে। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক সাপ বেজির মতো। তবে কখনোই এরিককে জিততে দেয়নি কৃষাণ। এরিক আর কৃষাণের কথোপকথন শুনে লুনিসার মেজাজ খারাপ হয়। সে রাগে কড়াভাবে কৃষাণের দিকে তাকায়, কিন্তু রুম থেকে বেরিয়ে যেতে গেলেই কৃষাণের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, দরজার বাইরে পা রাখলে তোমার পা দুটো ভেঙে আমার পাশে শুয়ে রাখবো। লুনিসা পেছনে ফিরে তাকায়। কৃষাণের রাগান্বিত চেহারা দেখে সে কিছুটা ভয় পায়। সে থেমে যায়। কিন্তু এই মুহূর্তে রাগ করার কথা ছিল লুনিসার, অথচ কৃষাণ তাকে সেই সুযোগটাও দিল না। আঞ্জেল, কষ্ট হচ্ছে? ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে কৃষাণ। লুনিসা অস্থির হয়ে পড়ে। লুনিসা দ্রুত তার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? বুকে কি ব্যথা? পুরো কথা বলার আগে কৃষাণ লুনিসার হাত ধরে টেনে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে। হ্যাঁ, ব্যথা করছে, অনেক ব্যথা করছে। এখন যদি ওষুধ না পাই সত্যি মরে যাব। লুনিসা অস্থির হয়ে ওঠে। ছুটে গিয়ে ঔষধ আনতে চায়, কিন্তু কৃষাণ তাকে ছাড়ে না। আমার ওষুধ তো এখানেই আছে। লুনিসার ঠোঁটের দিকে ইশারা করে বলে কৃষাণ। লুনিসার এত সময়ের অস্থিরতা ফট করে নিভে গেল। রাগ হলো নিজেরও কৃষাণের উপর। কৃষাণকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলেই কৃষাণ ধপ করে উঠে বসে। লুনিসাকে এক ধাক্কায় বিছানায় ফেলে নিজে উঠে তার উপর। অ্যাঞ্জেল, অনেকদিন ধরে তোমাকে কাছে পাই না। আই নিড ইউ অ্যাঞ্জেল। লুনিসা কিংকর্তব্য বিমুখ হয়ে হা করে তাকিয়ে আছে কৃষাণের দিকে। এই লোকটা কিছুক্ষণ আগ পর্যন্ত হাতটাও নাড়াতে পারছিল না, আর এখন উঠে বসছে। আশ্চর্য! লুনিসা অবাকের চরম পর্যায়ে। এই এই আপনার পা, আপনি সুস্থ? লুনিসার কথা শুনে কৃষাণ বিষম খায়। চট করে নেমে পড়ে লুনিসার উপর থেকে, নিজের পা ধরে বলে, হ্যাঁ, না মানে ব্যথা করছে অনেক অ্যাঞ্জেল, ভুলে গিয়েছিলাম আমার পাছে ভাঙা। লুনিসার আর বুঝতে বাকি রইল না কৃষাণের অভিনয় নাটকবাজ একটা। লুনিসা উঠে বসে কৃষাণের বুকে ঘুষি দিতে লাগলো। সভ্য শয়তান বদমাইশ, তুই জানিস এই কয়েকটা দিন আমি কতটা চিন্তায় ছিলাম, আর তুই কিনা নাটক করছিলি? লুনিসা রাগে ফুঁসতে থাকে। অসভ্য বেয়াদব! কৃষাণ লুনিসাকে থামাতে চায়, কিন্তু লুনিসা কান্না করে দেয়। কৃষাণ তৎক্ষণাৎ লুনিসাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। নিজের কাজের জন্য নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে। পা তো তার অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে, শুধু ব্যথা রয়েছে। তবে কৃষাণ চেয়েছিল অসুস্থতার দোহাই দিয়ে লুনিসার থেকে বেশি বেশি ভালোবাসা পাবে, কিন্তু শেষমেশ কচু পেল। মানে সরি আসলে। কৃষাণকে আর কিছু বলতে দিল না লুনিসা। সে আরও শব্দ করে কাঁদছে। কৃষাণ শ্বাস নেয় বড় করে, তারপর পায়ের ব্যান্ডেজটা খুলে লুনিসাকে নিজের সাথে মিশিয়ে নেয়। প্লিজ অ্যাঞ্জেল, কান্না করো না, এবার কিন্তু সত্যি সত্যি বুকে ব্যথা করছে। লুনিসা ধীরে ধীরে শান্ত হয়। কৃষাণের বুকে মাথা রেখে বলে, একটা কথা রাখবেন? একটা না, তোমার সব কথা রাখবো।
আঞ্চল বলো। আর কখনো কারো ক্ষতি করবেন না, কথা দিন। লুনিসা কৃষানের দিকে মাথা তুলে তাকায়, চোখ দুটোতে এখনো পানি। আমি সুখে শান্তিতে আপনার সাথে বাঁচতে চাই। আপনি কথা দিন, আপনি আর কাউকে খুন করবেন না। সবকিছু তো ঠান্ডা মাথায় সামলানো যায়, তাই না? কেন নিজের বিপদ নিজে ডেকে আনেন? যদি আপনার কিছু হয়ে যায় আমি কি করে বাঁচবো বলুন? এমনও তো হতে পারে শেষ পর্যন্ত গিয়ে আমাকে বলি হতে হলো। কৃষানের চোখে মুখে এসে ভর করে গাম্ভীরতা। লুনিসা তাকিয়ে থাকে তার দিকে, অপেক্ষা করে কৃষানের জবাবের। কথা দিন আমায়, আপনি আর কখনো কারো ক্ষতি করবেন না। কৃষান মুখ খুলল। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এসব ঝামেলায় জড়াবো না। তবে যদি কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেখানে বিপদটা তোমার। সেদিন আমাকে চাইলেও আটকাতে পারবে না অ্যাঞ্জেল। ভালোবাসি কৃষান, খুব ভালোবাসি। লুনিসা আবারও কৃষানের বুকে মাথা রাখলো। এই বুকে মাথা রেখেই সে বাঁচতে চায়, শান্তিতে বাঁচতে চায়। তবে সব কিছু কি এতটাই সহজ হবে, নাকি ঘটে যাওয়া ঘটনার ফলাফল সামনে গিয়ে নতুন বিপদ ডেকে আনবে? লুনিসা চায় এ ভালোবাসা যেন তাদের শান্তি এনে দেয়, কিন্তু জীবনে কি সব এত সহজেই মিটে যায়? সবসময় তোমার জন্য ঠকে এসেছি আমি, আর পারবো না। মম ড্যাড তোমাকেই বেশি ভালোবাসে, বিশ্বাস করো, সেই ছোট থেকে। আর আমি, তারা সারাদিন কৃষান কৃষান করে বেড়াতো, আর আমার রাগ হওয়াটা স্বাভাবিক ছিল। এরিকের কথা শুনে কৃষান দীর্ঘশ্বাস ফেলল। কি বলবে সে বুঝতে পারছে না। ইতিমধ্যে কেটে গেছে আরও 3টি দিন। লুনিসার জড়াজড়িতে এই বাড়িতেই থেকে যেতে হয়েছে। আজও লুনিসার জড়াজড়িতেই এরিকের সামনে বসে আছে কৃষান। লুনিসার কথা অনুযায়ী এরিক তার ভাই, আর ভাইয়ের সাথে সম্পর্ক এমন সাপ বেজির মতো হয় না। তাই ভুল বুঝাবুঝি মেটাতে এই পদক্ষেপ। কৃষান শান্ত ও গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এরিক, মজার বিষয় হলেও এটাই সত্যি যে এরিক কৃষানের সামনে বসে আছে অভিমান নিয়ে। হয়তো ছোটবেলায় এই ছোট ছোট বিষয়গুলো তাকে অতিরিক্ত আঘাত করেছে। তোমাকেও আমি ভালোবাসতাম, সবসময় কথা বলতে চাইতাম, কিন্তু আমি তোমার কাছে গেলেই তুমি আমাকে ধুমকে বের করে দিতে। তোমার কাছে যাওয়া কি আমার অপরাধ? মম ড্যাডও বলতো তোমাকে যেন বিরক্ত না করি। আমি কি সত্যি তোমাকে বিরক্ত করতাম? সেদিন বাড়ি থেকে বের হয়ে গেলে তুমি নিজের ইচ্ছায়, আর মম বকলো আমাকে, বললো আমি কিছু করেছি। কেন সবসময় আমি? এসবের জন্যই আমার মনে ক্ষোভ তৈরি হয়। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি ভাইয়া। তবে সেদিন লুনিসার করা নাটকের ফলস্বরূপ যখন তুমি আমাকে মারলে, সেই দিনই আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ভেবে নেই তোমাকেও আমি এই অবস্থা করব। কৃষানের হাসি পাচ্ছে। কেন যেন এরিকের কথা শুনে তার কাছে মনে হচ্ছে এক বাচ্চা ছেলে তার কাছে তার নামেই নালিশ জানাচ্ছে। তবে হাসলো না। কৃষানেরও মনে করতে লাগলো অতীতের বিষয়। সে ছোট থেকেই রাগী, জেদি, মানসিকভাবে অসুস্থ ছিল। প্রথম দিকে সামিরের বাবার কাছেই চিকিৎসা করাতো তাকে। সেখান থেকে সামিরের সাথে পরিচয়। মাঝে পথে সুস্থ হয়ে উঠলেও নিজের অ্যাগ্রেসিভ আচরণগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, যা এখনও পারে না। হয়তো তার করা বিহেভিয়ারের জন্য এরিকের কথা শুনতে হতো, কিন্তু এরিকও তো জানতো না এসব। কৃষান দীর্ঘশ্বাস ফেলে। ক্ষোভ থাকলে ভেতরে বসে রাখতে নেই, যা ইচ্ছে করবে করে ফেলবে। এরিক হতভম্ব হয়ে তাকিয়ে কৃষানের দিকে। কথায় বোঝাবে সে প্রতিশোধ প্রণয়ন না হতে, আর এই দিকে সে উল্টো এসব বলছে। কৃষান ভারী ও গম্ভীর গলায় বলে, আগে না জানলেও এখন তো জানিস যে কেন মম যেটা আমাকে বেশি গুরুত্ব দিত। আর সব থেকে বড় বিষয়, আমি বাড়ি ছেড়েছিলাম বিনা কারণে। এতে করে তার লাভ বয় কি ক্ষতি হয়নি। আমি চলে যাওয়ার পর থেকে মম ড্যাডের কাছে তোর গুরুত্ব বেড়ে গিয়েছে, এটা তোকে মানতে হবে। এরিক নিশ্চুপ। কিছু সময় নীরব থেকে মাথা নিচু করে মিনমিন স্বরে বলে, সরি, আমার উচিত হয়নি তোমাকে অ্যাক্সিডেন্ট করানোর। আমি টমাসের মতো করে তোমাকে মেসেজ দিয়েছিলাম যাতে তুমি মনে করো ওটাই টমাস। কিন্তু আমি কি আর জানতাম টমাসকে যে তুমি মেরে দিয়েছো? কৃষান হাসে। অদ্ভুত হলেও বিষয়টা ভালো লাগছে তার। হঠাৎ করে পরিবার পরিজনের প্রতি একটা অদৃশ্য টান কাজ করছে তার। কৃষান এরিকের বাহুতে হাত রাখে, গম্ভীর কণ্ঠে বলে, সেসব বাদ দে, তুই জলদি বিয়ে করে নে। আমার বউ তো আর আমার মা বাবা দেখাশোনা করতে পারবে না, তোর বউকে দিয়েই করা। এরিকের অধরে হাসি ফুটে ওঠে। করব, নোভাকেই করব। হঠাৎ কৃষানের মাথায় একটা প্রশ্ন জাগ্রত হয়। আচ্ছা, সে টমাসকে মেরেছে, সেটা এরিক জানলো কি করে? পরক্ষণেই ভাবলো হয়তো আলবার্ট বা পুলিশদের থেকে শুনেছে যে সুইসাইড করার সময় আমি গুলি করেছিলাম। মন থেকে প্রশ্নটা বাইরে প্রকাশ করলো এবার। আমি টমাসকে মেরেছি, তুই
তুই জানলা কি করে? এরিক চমকায়, এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা ভাবে। কৃষাণ গম্ভীর গলায় আবার বলে, কি হলো বল। এরিক জোরপূর্বক হাসে, মাথা চুলকে বলে, মানে শুনছিলাম টমাস সুইসাইড করতে গেলে তুমি শ্যুট করেছিলে। এটাকেই আমি ঘুরিয়ে পেঁচিয়ে লুনিসাকে বলেছিলাম। এরিক উঠে দাঁড়ায়। সে যাই হোক, সে তার অ্যাঞ্জেলকে মিস করছে। কত সময় ধরে সে তার অ্যাঞ্জেলকে দেখে না। হবে 1 ঘন্টা। ভাবতেই কেমন কেমন লাগছে। 1 ঘন্টা তার অ্যাঞ্জেল তার থেকে দূরে। বিরক্ত লাগছে কৃষাণের। এখন যা, আর লুনিসাকে আসতে বল। এরিক ঠোঁট টিপে হাসে, এমন করছে যেন এত সময় লুনিসাকে ছাড়া কৃষাণ শ্বাস নিতেও পারেনি। কি? যা। কৃষাণের ধমক শুনে এরিক আর দাঁড়ায় না, বেরিয়ে যায়। আজ কত বছর পরে এতটা ভালো লাগা কাজ করছে তার হিসেব কৃষাণের কাছে নেই। পরিবারের সাথে স্বাভাবিক হয়ে উঠতে পারেনি কখনোই সে। তবে এখন লুনিসার কারণে অদ্ভুতভাবে জড়িয়ে পড়ছে পরিবার নামক সম্পর্কে। তবে এত ভালো লাগার মাঝেও কৃষাণ বিরক্ত। আর এর কারণ হচ্ছে লুনিসা। মেয়েটাকে দিনে 1 ঘন্টা কাছে পায় তাও জানা নেই। সারা দিন পালাই। আর কাইফা তো আছেই। শাশুড়ি বৌমা মিলে সারাদিন আড্ডা, যেন তারা বান্ধবী। মাঝে মাঝে কৃষাণের তো তার মাকেও হিংসে হয়, কেন তার অ্যাঞ্জেল তার মায়ের সাথে থাকবে। তাই তো এখান থেকে যাওয়ার জন্য পাগল প্রায় কৃষাণ। শুধু লুনিসার জেদের কাছে এখনো এখানে পড়ে রয়েছে। ভাবনা শেষ হলেও লুনিসা এসে পৌঁছালো না। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। ধ্যাত, এই মেয়েকে আর এখানে রাখা যাবে না বলেই টি টেবিলে হালকা লাথি মেরে রুম থেকে বেরিয়ে যায় কৃষাণ। উদ্দেশ্য লুনিসাকে নিয়ে আসা। এই মুহূর্তে লুনিসাকে না দেখতে পারলে সত্যি সত্যি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সিঁড়ির কাছে আসতেই দেখে লুনিসা আর কাইফা ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছে আর কথা বলছে। তাদের পাশেই বসে আছে এরিক। কৃষাণ ভ্রু কুঁচকে নিচে আসলো। কি করছো তোমরা? কৃষাণের ভারী কণ্ঠস্বর কানে আসতেই চট করে ল্যাপটপ বন্ধ করে দিল লুনিসা। শুকনো ঢোক গিলে তাকালো শাশুড়ির দিকে। কাইফা ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করলো। লুনিসা আড়ালে বাঁকা হেসে চোখ মারল শাশুড়িকে। অবশ্য সব কিছুই ঘটল কৃষাণের নজরের আড়ালে। লুনিসা উঠে দাঁড়ালো, পেছন ঘুরে কৃষাণের দিকে তাকে মুচকি হেসে বলল, চা খাবেন? বানিয়ে দেবো? কৃষাণ কপাল কুঁচকালো। এই মেয়ে আবার এমন আচরণ করছে কেন? এই মুহূর্তে এসব নিয়ে ভাবার সময় নেই কৃষাণের। লুনিসার হাত ধরে গম্ভীর ও বিরক্ত নিয়ে বলল, ঘরে চলো। বলে উপরে উঠতে নিল। লুনিসাও সাথে সাথে পা বাড়ালো। যাওয়ার পথে পেছনে ঘুরে এরিক আর কাইফার দিকে তাকিয়ে কৃষাণের আড়ালে দাঁত বের করে হেসে চোখ মারল। অপর পাশ থেকে কাইফা আর এরিকও চোখ মারল। দুজনের আবারও বসে পড়ল ল্যাপটপ নিয়ে। এরিককে বুঝিয়ে দিতে লাগলো গোটা বিষয়টা। এখন শুধু আগামীকালের অপেক্ষা। তিমিরে ঢাকা পরিবেশ। বিশাল বড় বিল্ডিং এর ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। অন্ধকারে সিগারেট ফুঁকছে এক মনে। পেছন থেকে মিষ্টি নারী কণ্ঠ কানে আসতেই হাতের সিগারেটটা আড়ালে ফেলে দিল নিচে। মুচকি হেসে তাকালো পেছনের দিকে। এত রাতে এখানে কি করছেন? রমণীর কণ্ঠে মুচকি হেসে জবাব দিল ব্যক্তিটি। অপেক্ষা করছিলাম আমার চাঁদের। রমণী লজ্জা পায়, এগিয়ে এসে লোকটির পাশে দাঁড়ায়। আপনার ওষুধ বাকি, চলুন খেয়ে নিন। রমণীর অন্তরে নিজের জন্য চিন্তা। বিষয়টা আলাদা অনুভূতিতে ভাসাচ্ছে রিককে। রিক নিজের পাশে দাঁড়িয়ে থাকা মৃদুলা নামক মেয়েটির দিকে তাকালো। খাবো তো, তার আগে বলো তুমি কি খেয়েছো? মৃদুলা মাথা নিচু করে বলে, না, চলুন একসাথে খাবো। রিক অন্ধকার আকাশে মৃদু আলোকিত চাঁদের দিকে তাকালো। এতটা সুখ বুঝি তার কপালে লেখা ছিল। যার জন্য এই নতুন জীবন পাওয়া, তাকে তো ধন্যবাদ জানাইতেই হয়। সে কি দেখা দেবে? হয়তো না। চলুন। মৃদুলা রিকের দিকে হাত বাড়িয়ে দেয়। রিক তার হাতের দিকে তাকিয়ে নিজের হাত রাখে। অপর হাতে স্ট্রেচার নিয়ে তাতে ভর দেয়। অতঃপর মৃদুলার সাহায্য নিয়ে নেমে আসে ছাদ থেকে। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় দুজনে। কলিং বেল চাপতেই কিছু সময়ের মধ্যেই দরজা খুলে দেয় সামির। মৃদুলা ও রিকের দিকে তাকিয়ে মৃদু হাসে। ভেতরে এসো। দুজনেই ভেতরে আসে। রিক ড্রয়িং রুমের সোফায় বসে। মৃদুলা খাবার আনতে কিচেনে চলে যায়। সামির এসে রিকের সাথে বসে। আজকেও থেরাপি রয়েছে কিন্তু। রিক স্মিত হাসে। আর কতদিন লাগবে? রিকের প্রশ্নে সামির তাকে আশ্বস্ত করে বলে, খুব শীঘ্রই তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
রিক মৃদু হাসে, বড় করে শ্বাস নেয়। সে চায় যত তাড়াতাড়ি সুস্থ হতে, সুন্দর একটা জীবন গোছাতে। সৃষ্টিকর্তা যখন আরেকটি সুযোগ দিয়েছে, এটা সে হাতছাড়া করবে না। তবে আজ যে সে এখানে দাঁড়িয়েছে, এটা কখনোই সম্ভব হতো না যদি ওই মানুষটা না থাকতো। সে কি আমার সাথে দেখা করবে না? সামির হাসে। তার দেখা? এখন তো সে আমাকেই দেখা দেয় না, সংসার সামলাতে ব্যস্ত। রিকও হাসে। আজকাল ছোট ছোট বিষয়গুলো তাকে আনন্দ অনুভব করায়। সে উপভোগ করে প্রতিটা মুহূর্ত। আর এভাবেই সে বাঁচতে চায় স্বাভাবিকভাবে। সকাল সকাল কোনো এক কাজে কৃষাণ বাড়ির বাইরে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে ফিরতে দেরি হবে। এতে অবশ্য লুনিসার জন্য ভালোই হয়েছে। লুনিসা চলে আসলো কাসফিয়ার কাছে। মম, তোমার ছেলে চলে গিয়েছে, এবার চলো আমরা যা যা দরকার নিয়ে আসি। কাসফিয়া মুস্কি হাসলো। লুনিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার যেতে হবে না, আমি কি সব নিয়ে আসি। আর অ্যারি একে বাড়ির ডেকোরেশনের বিষয়টা সামলে নেবে। কাসফিয়ার কথা শুনলো না লুনিসা। বায়না ধরলো সেও যাবে। কাসফিয়াও আর ফেরাতে পারলো না। যতই হোক আজ কৃষাণের জন্মদিন, আর তার জন্য সব প্ল্যানও লুনিসা নিজে করেছে। অবশেষে দুজনে মিলেই রওনা দেয় শপিং মলের উদ্দেশ্যে। সাথে লুনিসার তরফ থেকে কৃষাণের জন্য বিশেষ উপহার। গাড়িতে বসে মুস্কি হেসে মনে মনে বলে, আপনার জীবনের সবচেয়ে সেরা বার্থডে গিফটটা দেবো আমি, তাও আজ। কেবিনের চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে কৃষাণ। প্রচুর অস্থির লাগছে তার, মাথাটাও যন্ত্রণা করছে। কেবিনের দরজা খোলার শব্দে চোখ খুলে সে স্বামীর ভেতরে এসে নিজের চেয়ারে বসে। ডাক্তার আসার আগেই রোগী এসে বসে আছে, ভাবা যায়? সামিরের কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কৃষাণ অস্থিরতা নিয়ে বলে, সামির, ভালো লাগছে না আমার, কিছু করো। কৃষাণের এমন অস্থিরতা দেখে সামির ভরকে যায়। সাথে সাথে বিস্ময় নিয়ে প্রশ্ন করে, ওয়েট, তুই ঔষধ খাস না কতদিন? কিষাণের মেজাজ চলে যাচ্ছে। নিজের চুল নিজেই চেপে ধরল। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, অ্যাক্সিডেন্টের পর থেকে আর খাওয়া হয়নি সামির, আমি আর পারছি না, প্রচুর মাথা যন্ত্রণা করছে। ড্যাম ইট, করছিসটা কি তুই? সামির দ্রুত উঠে দাঁড়ায়। তাড়াহুড়া করে চেম্বারের ঔষধ খুঁজতে থাকে, কিন্তু এই মুহূর্তে সেটাও পাচ্ছে না। অপরদিকে কৃষাণ বারবার ঘাড় কাত করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তুই 2 মিনিট বস, আমি নিচে থেকে ইঞ্জেকশন নিয়ে আসছি। একদম উঠবি না, শান্ত হয়ে বস। সামির দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কৃষাণের ফোনে একটি কল আসে। কৃষাণ বড় বড় করে শ্বাস নিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তার কাছে। তার উপর ফোনের কর্কর আওয়াজ। টেবিলে থাকা সব জিনিস এক হাত দিয়ে নিচে ফেলে দিল। পকেট থেকে ফোন বের করে সেটাও ঢিল দিতে যাবে, এমন সময় নজরে পড়ে স্ক্রিনে থাকা নাম্বারটা। মাথার ভেতর রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। কৃষাণ বসলো, কল রিসিভ করলো। নিজেকে যথাসম্ভব শান্ত ও স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, বলো। ওপাশ থেকে বলা কথাটা শুনে কৃষাণের হাত পা রাগের উত্তেজনায় কাঁপতে শুরু করে। মস্তিষ্কে আরও চাপ লাগলো। এক হাত দিয়ে নিজের মাথা নিজেই বাড়ি দিল। আমি আসছি। শুধু এটুকু বলেই কৃষাণ ফোন ফেলে দৌড়ে বেরিয়ে আসলো। পথমধ্যে সামিরের সাথে ধাক্কা লাগতেই সামির বলে উঠল, আরে কোথায় যাচ্ছিস? সামিরের কথা শুনলো কি শুনলো না কে জানে। কৃষাণ ততক্ষণে দৃষ্টি সীমানার বাইরে। কাইফা কৃষাণের জন্য ঘড়ি কিনছে। এই সুযোগে লুনিসা পাশ কাটিয়ে বেরিয়ে এসেছে মল থেকে। মলের বাইরে তো এনাকে অপেক্ষা করতে বলেছিল লুনিসা। একটি বিশেষ জিনিস অর্ডার করেছিল, যেটা বাড়িতে আগে আনলে সমস্যা হয়ে যেত। তাই অ্যাড্রেস এনার বাড়িতে দিয়েছিল, আর সেই পার্সেল রিসিভ করে মলের বাইরে এদিকে ওদিকে খুঁজলো, তবে এনাকে পেল না। নিজের সাথে তো ফোনও নেই। লুনিসা আরেকটু এগিয়ে গেল। এমন সময় পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডেকে ওঠে, লনিশা না? লুনিসা পেছনে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে আপনা আপনি মুখে বিরক্ত ফুটে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তাদের ব্যাচমেট স্যাম। এই ছেলেটা কম করে হলেও 20 বার প্রপোজ করেছিল লুনিসাকে, আর প্রতিবারই লুনিসা রিজেক্ট করে গিয়েছে। তবে ফর্মালিটির খাতিরের কথা না বললে খারাপ দেখায়। কেমন আছো? স্যামের প্রশ্নে লুনিসা শান্ত কণ্ঠে জবাব দেয়, ভালো, তুমি? ভালো। কোথায় যাচ্ছ? ওইদিকে চলো, কোনো কাপেতে গিয়ে বসি। আজকাল তোমাকে দেখাই যায় না।
লুনিসার ভেতরে ভেতরে বিরক্ত লাগছে। এমনিতেই এদিকটায় লোকজন কম। আমার কাজ আছে, আমি আসছি। লুনিসা যেতে নিলে স্যাম লুনিসার হাত ধরে ফেলে। লুনিসার রাগী চোখে স্যামের দিকে তাকায়। এসব কি হচ্ছে স্যাম? হাত ছাড়ো আমার। স্যাম ফিসেল হাসে। আরে কুল, চলো সামনের কাপেতে যাই, তোমাকে একটু মন ভরে দেখি, কতদিন ধরে দেখতে পাইনি। স্যাম এখনো লুনিসার হাত ধরে রেখেছে। বিরক্তি এবার রাগে পরিণত হচ্ছে। লুনিসা দাঁতে দাঁত চেপে বলে, আমার হাতটা ছাড়ো, আমি ছাড়তে বলেছি, ছাড়ো। এই মেয়ে, এ তো জেদ কাকে দেখাচ্ছ? আশেপাশে কেউ নেই, আমাকে রাগিও না, শুধু একটু কথা তো বলতে চাইছি। লুনিসা এবার ঠাস করে চড় বসিয়ে দেয় স্যামের গালে। স্যাম অগ্নি দৃষ্টিতে লুনিসার দিকে তাকায়। লুনিসার দু বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে। লুনিসা নিজেকে ছাড়ানোর জন্য মশরামশরি শুরু করে। ঠিক সেই সময় স্যামের মাথায় একটি হকি স্টিকের বাড়ি এসে পড়ে। সাথে সাথে স্যাম মাথা ধরে নিচে বসে পড়ে। লুনিসার চোখ যায় পেছনে দাঁড়িয়ে থাকা কৃষানের দিকে, যার চোখ মুখে এই মুহূর্তে হিংস্রতার ছাপ। কৃষান একটি বারের জন্য লুনিসার দিকে তাকায় না। স্যামের দিকে তাকিয়ে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। কোনো দিক বেদিক না দেখে মাথা বরাবর হকি স্টিক চালায়। ফাকিং বিচ, তোর সাহস কি করে হলো আমার অ্যাঞ্জেলকে স্পর্শ করার? তোর হাত আমি ভেঙে ফেলবো। কৃষানকে এভাবে মারতে দেখে লুনিসা নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। মরে যাবে তো, কি করছেন? কৃষান নিজে মেরেই চলছে। লুনিসা কি করবে বুঝতে পারছে না। কৃষানকে স্বাভাবিক লাগছে না। কৃষান প্লিজ শুনুন আমার কথাটা, এবারের মতো ছেড়ে দিন ওকে। কৃষান নিজের আগ্নেয়গিরির ন্যায় দৃষ্টি এক পলক লুনিসার দিকে ফেলে শ্যামের পিঠ বরাবর লাথি মারল। ততক্ষণে শ্যাম জ্ঞান হারিয়েছে। আপনি তো কথা দিয়েছিলেন আমায় যে আপনি আর কোনো ঝামেলা করবেন না, তাহলে কেন এসব করছেন? লুনিসার কান্না মিশ্রিত কণ্ঠস্বরে বলার কথা এই মুহূর্তে কৃষানের শরীরের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। রাগের মাত্রা বেড়ে যাচ্ছে, আর সেই রাগটা প্রকাশ করছে সামনে থাকা ছেলেটার উপর। হকি স্টিক দিয়ে একের পর এক বাড়ি দিয়ে চলছে ছেলেটির শরীরে। একবার খেয়ালও করছে না আদৌ ছেলেটা জ্ঞান হারিয়েছে কিনা। লুনিসা কাঁদতে কাঁদতে কৃষানকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এতে কোনো প্রকার লাভই হচ্ছে না। উল্টো তার নিষেধ করায় আরও বেশি গুরুতরভাবে মারছে। লুনিসা এবার না পেরে কৃষানকে ধাক্কা দেয়। কৃষান দু পা পিছিয়ে যায়। নিজের রাগের মাত্রা বিন্দু পরিমাণ কমছে না তার। কপালের রক ফুলে একাকার অবস্থা। রক্তিম চোখের দিকে চোখ পড়তেই কেঁপে ওঠে লুনিসা। কৃষানকে আজ ভয়ঙ্কর লাগছে। আজ তার ভুলের জন্যই এমনটা হচ্ছে। কৃষান নিজের হাত দিয়ে নাক থেকে রক্ত মুছে নেয়। সামনে গিয়ে দাঁড়ায় লুনিসার। লুনিসা কাঁপছে। অতিরিক্ত ভয়ে কান্নাও করতে পারছে না। কৃষানের ঠোঁট জড়াও থরথর করে কাঁপছে। লুনিসার মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সরি, আমি। আর কিছু বলার আগে কৃষানের শক্ত হাতের চর এসে পড়ে লুনিসার গালে। লুনিসা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মাথায় ব্যথাও পেয়েছে কিছুটা, সাথে একটি পাথরের সাথে লেগে পেটে ব্যথা পেয়েছে। নিজের ব্যথা আপাতত পাত্তা না দিয়ে লুনিসা নিজের পাশে তাকায়, যেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শ্যাম। কৃষান নিজের হাত থেকে হকি স্টিকটা ফেলে লুনিসার সামনে বসে। লুনিসার গালে শক্ত করে চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। কম্পিত গলায় হিসিয়ে বলে, বল কি করব? ওকে মেরে ফেলবো নাকি তোকে? না না, তোকে মারলে আমি বাঁচবো কি করে? এর থেকে বরং একই মেরে দেই। কৃষান উদ্ভ্রান্তের ন্যায় হাসছে। লুনিসাকে ছেড়ে শ্যামের অচেতন দেহের উপর আবার আঘাত করে। এবার লুনিসা কান্না করতে করতে কৃষানের পা ঝাপটে ধরে। এবারের মতো ক্ষমা করে দিন, প্লিজ ওকে মারবেন না। কৃষান এক ঝটকায় লুনিসাকে দাঁড় করায়, শক্ত হাতে গলা চেপে ধরে। তারপর কৃষানের শীতল কণ্ঠস্বর সাথে লুনিসাকে এতটা শক্ত করে ধরেছে যে লুনিসার এখন শ্বাসটাও ভালো মতো নিতে পারছে না। কৃষান আর এক হাত দিয়ে লুনিসার চুল খামচে ধরল। উত্তর দে। তারপর তুই আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে ছেলের সাথে দেখা করতে এসছিস, আর এখন বলছিস এমনি? যা, মানলাম এমনি, তাহলে এই ছেলে তোর হাত কেন ধরবে? উত্তর দে, কি হলো? উত্তর দে। লুনিসা উত্তর দিচ্ছে না। দিবেই বা কি করে? সেই অবস্থা কি রেখেছে কৃষান? নিজের হাতের বাঁধন আলগা হতেই লুনিসা কাশতে কাশতে নিচে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কৃষানের রাগ কিছুতেই কমছে না। সে শুধু লুনিসার সাহস দেখে অবাক হচ্ছে। এই মেয়ের সাহস এত বেড়েই চলছে। কৃষানের পেছনে তাকাতেই পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডটা তার সামনে এসে দাঁড়ায়। একে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো যতক্ষণ মারলে এ মরেও যাবে।
আর লনিসা, তুই আমাকে চিনতেই পারিস না। দুদিন ভালো ব্যবহার করেছে, তোকে গুরুত্ব দিয়েছে, আর তুই তো আকাশে উঠছিস। লুনিসার কানে আদৌ এসব গেল কিনা কে জানে। সে তো এখনো শ্বাস নেওয়ার চেষ্টা করছে। কৃষাণ দ্বিতীয়বার নিজের নাক থেকে রক্ত মুছে নিল, এক হাত দিয়ে লুনিসাকে উঠিয়ে নিল কাঁধে, সোজা চলে আসলো গাড়ির সামনে। গাড়ির পেছনে সিটে ছুঁড়ে ফেললো লুনিসাকে, নিজে উঠে বসলো ড্রাইভিং সিটে। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। আপাতত তার চোখে ভাসছে সেই দৃশ্য, সেখানে ওই বাস্টার ছেলেটি লুনিসার হাত ধরেছিল, লুনিসাকে স্পর্শ করেছিল। তার এঞ্জেলকে অন্য কেউ কেন স্পর্শ করবে? মাঝপথে এসে গাড়ি থামায় কৃষাণ। লুনিসাকে গাড়িতে আনার পর সে একটুকু নড়াচড়া করেনি। এই বিষয়টা মাথায় আসতেই গাড়ি থামিয়ে দেয়। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই হৃৎস্পন্দন বেড়ে গেল তার। লুনিসাকে যেভাবে ছুঁড়ে ফেলেছিল সেভাবেই পড়ে আছে। এত সময় রাগটা টকবক করলেও এই মুহূর্তে ভয় হচ্ছে লুনিসার জন্য। কৃষাণের দ্রুত গাড়ি থেকে নেমে পেছনের সিটে চলে আসলো। লুনিসার মাথা নিজের কোলে নিয়ে অস্থির তবে শান্ত কণ্ঠে ডাকতে লাগলো, অ্যাঞ্জেল, ঠিক আছে তুমি? অ্যাঞ্জেল, কথা বলো, চোখ খোলো প্লিজ। আমি আমি কেন রেগে যাচ্ছি? কৃষাণের কথায় উঠল না লুনিসা। কৃষাণের হৃৎস্পন্দনের অবস্থা যায় যায়। দ্রুত লুনিসার নাকের কাছে হাত নেয়, হাতের পালস চেক করে। শ্বাস তো চলছে, তাহলে চোখ কেন খুলছে না? অতঃপর হিতাহিত জ্ঞান হারিয়ে ছটফট করতে লাগলো কৃষাণ। নিজের ভেতরে থাকা অসুস্থ সত্তাটাকে বন্দি করার চেষ্টা করছে। হঠাৎ কৃষাণের চোখ যায় লুনিসার পরনে থাকা সাদা ড্রেসটার দিকে, যা এই মুহূর্তে রক্তে রঞ্জিত হয়ে আছে। কৃষাণের হাত পা কাঁপছে। সে তো লুনিসার সাথে এমন কিছু করেনি, তাহলে রক্ত কোথা থেকে আসলো? অ্যাঞ্জেল, তাকাও প্লিজ, আমার চিন্তা হচ্ছে তো। এই রক্ত কিসের? বলো না অ্যাঞ্জেল। কৃষাণ কি করবে বুঝতে পারছে না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কৃষাণ আবারও গাড়ি স্টার্ট দেয়। লুনিসাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্যার, শ্যামের অবস্থা খারাপ, ও যদি মরে যায়। অন্ধকার কক্ষে কালো হুডিতে আবৃত লোকটি অপর পাশের লোকটার কথা শুনে ক্রু হাসল, ভাবান্তর না করে বলল, মরলে মরুক, আমার কাজ হয়েছে এই অনেক। অপর পাশ থেকে আর কোনো জবাব এলো না। কালো হুডি পরা লোকটি কল কেটে দিল। রকিং চেয়ারে গা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তাইসিন কৃষাণ, এত সহজে ছাড়ছি না তোমায়, সব ছিনিয়ে নেব সব। কথাটি বলার সাথে সাথেই এক কুটুলি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। তোমার জন্য আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না। তোমার ধ্বংস আমার একমাত্র লক্ষ্য। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে কৃষাণ, দৃষ্টি দূর আকাশে। শান্ত ও গভীর দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাচ্ছে, ভাবছে নিজের জীবনের এমন অবস্থার কথা। সে কেন আর 5টা মানুষের মতো হতে পারে না? কেন তার জীবনে এত বাধা? দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নেয়, বুক ভরে শ্বাস নেয় কিছু সময়। কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল কৃষাণ, তবে পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। তোর কারণে সবার জীবনে কোনো না কোনো সমস্যা হচ্ছে, না শান্তি পেলাম আমরা, না তুই নিজে। আর তোর এই জীবনে এই মেয়েটাকে না জড়ালেই তো হতো না। আমি আর কিছু বলতে দিল না কৃষাণ, আর চোখে তাকিয়ে কাসফিয়াকে থামিয়ে দিল। পকেট থেকে হাত বের করে নিজের চুলগুলো ব্রাক ব্রাশ করল। আজ সত্যি আফসোস হচ্ছে নিজের এই অসুস্থতার জন্য। নিজের হাতে কত মানুষের জীবন এলোমেলো করেছে, আজ নিজের সাথে সাথে লুনিসার জীবনটাও এলোমেলো করে দিল সে। মম। ছেলের শীতল কণ্ঠে নিজের ভেতরে থাকা রাগ ক্ষোভ নিভে গেল। নিজের চোখের পানি মুছে নিয়ে বলল, জ্ঞান ফিরেছে, দেখা করে আয়। কাসফিয়া চলে যেতে নিলে কৃষাণ কাসফিয়ার হাত ধরে ফেলে, নিজের সকল অনুভূতিগুলো চেপে রেখে ঢোক গিলে। মম, আমি লুনিসাকে ডিভোর্স দেব। কাসফিয়া চমকায়, কি করছে কৃষাণ এসব? মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? কি আবল তাবল বলছিস? তুই এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে লুনিসাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিস? কাসফিয়ার কানে কিছুই ঢুকলো না। তার ভাবনা শুধু লুনিসাকে নিয়ে। লুনিসা তার সাথে থাকতে পারবে না, কোনোদিনও না। এর থেকে মুক্তি দিয়ে দেখ, তাই ভালো। লুনিসার মা বাবাকে আসতে বলেছে, হয়তো কিছুক্ষণের মাঝে চলে আসবে। আমি আসছি, কিছুদিন পর ডিভোর্স পেপার পৌঁছে যাবে। কাসফিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কৃষাণ চলে গেল। পেছন থেকে ডাকাডাকি করেও কোনো জবাব পেল না কাসফিয়া। কৃষাণের এমন আচরণ বোধগম্য হচ্ছে না তার। যে ছেলে এত কিছু করে লুনিসাকে বিয়ে করলো, আর সেই ছেলে এখন ডিভোর্সের কথা বলছে। কাসফিয়া লুনিসাকে এখন কি বলবে?
কি জবাব দেবে। কাসফিয়া কিছু ভাবতে পারছে না। দ্রুত লুনিসার কেবিনের দিকে হাঁটা ধরল। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই নজরে পড়ল মলিন মুখে বসে থাকা লুনিসার উপর। লুনিসা শূন্য দৃষ্টিতে কাচের দেওয়ালের ভেদ করে তাকিয়ে আছে, চোখে মুখে বিষণ্ণতা। নিজের ডান হাতটা পেটের উপর কাসফিয়া নিজেকে সামলে লুনিসার কাছে এসে দাঁড়ালো। লুনিসার মাথায় হাত রেখে জোরপূর্বক হেসে বলল, সবকিছুই ভাগ্যে ছিল লুনিসা। এইসব নিয়ে দয়া করে ক্রিয়েশনকে দোষারোপ করো না। লুনিসা মৃদু হাসল। দোষারোপ? তা আবার কৃষাণকে? শব্দ করে হেসে উঠল লুনিসা। কাসফিয়া বিস্মিত হয়ে দেখছে মেয়েটাকে। লুনিসা মাথা ঘুরিয়ে তাকালো কাসফিয়ার দিকে। তোমার ছেলেকে আমি বেস্ট উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু দেখো না, তোমার ছেলে নিজে হাতে সব ধ্বংস করে ফেললো। কাসফিয়া লুনিসার 2 হাত ধরে কেঁদে উঠল। প্লিজ মা, আমার ছেলেকে দোষ দিও না। তুমি যেমন ভাবছো তেমন না কৃষাণ। ও যদি জানতো তাহলে কোনো দিনও তোমাকে একটি ফুলের টোকাও দিতে দিত না। লুনিসা নিজের হাত ছাড়িয়ে নেয়, থমথম গলায় বলে, সেই সুযোগটা কি দিয়েছে? কৃষাণ একটা বারও শুনতে চেয়েছিল আমার কথা, উল্টো কি করলো? আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল পাথরের উপর। তোমার ছেলের জন্য আমার সন্তান আজ পৃথিবীতে আসার আগে শেষ হয়ে গেল। তোমার ছেলে একটা খুনি মম, সে খুনি, সবার জীবন নষ্ট করেছে তোমার ছেলে। আমি কখনো তাকে ক্ষমা করবো না, কোনো দিন না। লুনিসা পেটে হাত দিয়ে কান্না করছে। কাসফিয়া তাকে ধরতে গেলে সে হাত সরিয়ে দেয়। চলে যান প্লিজ, আমি আপনাদের কারো মুখ দেখতে চাই না, চলে যান। লুনিসা উত্তেজিত হয়ে পড়ছে। কাসফিয়া চায় না এই মুহূর্তে লুনিসাকে উত্তেজিত করতে। লুনিসা একা থাকার প্রয়োজন। নিজের চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল কাসফিয়াও। লুনিসা বসা থেকে শুয়ে পড়ল। কৃষাণের প্রতি একরাশ ঘৃণা কাজ করছে তার। ক্ষমা করবো না আপনাকে, কোনো দিনও না। আপনি আমার বাচ্চাকে খুন করেছেন, আপনি খুনি। বিড়বিড়িয়ে আরো হাজার কথা বলতে লাগলো লুনিসা। হুট করে জীবন কথায় থেকে কথায় এনে দাঁড় করালো তাদের। নিস্তব্ধ জঙ্গলে শুধু কৃষাণের চিৎকারের শব্দ ভেসে আসছে। নিজের বাড়ির ড্রয়িং রুমের সব জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে, সাথে উদ্ভ্রান্তের ন্যায় চিৎকার করেই যাচ্ছে। তবুও নিজেকে সামলাতে পারছে না কৃষাণ। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল সে। নিজের হাত দুটোর দিকে তাকিয়ে ঘৃণায় দাঁতে দাঁত চেপে বলে, এই হাত দিয়ে ধাক্কা দিয়েছিলাম আমার অ্যাঞ্জেলকে। আমার জন্য আমার অ্যাঞ্জেলের পেটে বের ওঠা আমার সত্তা, আমার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। কৃষাণ, তুই সত্যি খারাপ, অনেক বেশি খারাপ। তুই নিজে হাতে নিজের সন্তানকে খুন করেছিস, তুই খুনি। নিজের উপর রাগ ঘৃণা দুটোই কাজ করছে কৃষাণের। পাশে পড়ে থাকা কাচের টুকরো হাতে তুলে নেয়, কাচের দিকে তাকিয়ে খিলখিল করে হাসে। এই হাত দিয়ে ধাক্কা দিয়েছিলে, তাই না? বলে কাচের টুকরো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের হাতে আঘাত করে। একবার, দুবার, তিনবার, পরপর অসংখ্যবার আঘাত করতে লাগলো নিজেকে। এতেও মন ভরছে না। উঠে চলে গেল কিচেনের সব জিনিস লণ্ডভণ্ড করে খুঁজতে লাগলো নিজের প্রয়োজনীয় জিনিস। অবশেষে পেল। ডান হাত দিয়ে নাক দিয়ে গড়িয়ে পড়া রক্ত মুছে নিয়ে ঘাড় বাঁকিয়ে হাসে। কৌটাটা হাতে নিয়ে হেসে হেসে বলে, অ্যাঞ্জেল, এই হাত দিয়ে তোমাকে আঘাত করেছিলাম, তাই না? এই হাতে আমি রাখবো না। বলে কৌটা থেকে শুকনো মরিচের গুঁড়া বের করে আঘাতপ্রাপ্ত স্থানে লাগাতে থাকে। এসব কি কোনো স্বাভাবিক মানুষ করতে পারে? নিজের যন্ত্রণা ভুলতে বসেছে কৃষাণ। নিজেকে আঘাত করে এই মুহূর্তে পৈশাচিক আনন্দ পাচ্ছে। যন্ত্রণার রেশ মাত্র চেহারায় ফুটে উঠছে না, উল্টো ঠোঁটে লেপ্টে আছে হাসি। কৃষাণ একা নয়, হাসছে আরেকটি মানুষ। কয়েক হাজার মিটার দূরে অন্ধকার রুমে বসে হাসছে হুডি পরা লোকটি। সে উপভোগ করছে কৃষাণের এরূপ অবস্থা। মনিটরে কৃষাণের পাগলামোগুলো তাকেও আনন্দ দিচ্ছে। তবে ইচ্ছে করছে সামনে থেকে দেখতে। দূর থেকে কি আর মন ভরে কখনো? না। তুমি মরে গেলে আমি শাস্তি দেবো কাকে বলো তো? তোমাকে যন্ত্রণা পেতে হবে সারা জীবন, সব হারাতে হবে, কিছুই পাবে না কোনোদিন, সব হারাবে। লোকটা শব্দ করে হেসে উঠল। সেও বোধহয় পৈশাচিক আনন্দ পাচ্ছে কৃষাণের এই অবস্থা দেখে। পাথরের ন্যায় চুপ করে বসে আছে লুনিসা, কেমন এলোমেলো হয়ে আছে। খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করলো লুনিসার বাবা ও সৎমা। লুনিসার কোনো প্রতিক্রিয়া করলো না। আজ সকালে বাড়ি নিয়ে এসেছে তাকে, সেই থেকেই একইভাবে বসে আছে, কারো সাথে কথাও বলছে না। খাবারটা খেয়ে নাও মা। লুনিসা এক নজর তাকালো দুজনের দিকে, কিছু সময় নীরব থেকে বলল, আমাকে একা থাকতে দাও প্লিজ। দুজনেই খাবারটা রেখে চলে গেল। লুনিসা বিছানা থেকে নামলো, দরজা বন্ধ করে ফোনটা হাতে নিল, কারো নাম্বার ডায়াল করে কল করলো।
কয়েকবার রিং হতেই কল রিসিভ করে ওপাশের ব্যক্তি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে ওঠে, কৃষাণ কোথায়? লাইনের বিপরীত প্রান্তে স্বয়ং এরিক। নিজের বাড়িতেই, সকালে আবার চলে গিয়েছে। এখন আমি সেখানেই আছি। লুনিসা অনুভূতিহীন কণ্ঠে বলল, শুধু শুধু পাগলামো করতে মানা করুন ওনাকে, আমি একটু শান্তি চাই। এরিক কি বলবে বুঝতে পারছে না। গতকাল কাসফিয়ার কথা মতো কৃষাণের বাড়ি এসেছিল এরিক, কিন্তু সে দেখে কৃষাণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তারপর সেই হাসপাতালে নিয়ে আসে যেখানে লুনিসা ছিল। লুনিসা আজ আগেই চলে এসেছে নিজের বাড়ি, তখনও কৃষাণ ঘুমে। গতকাল যখন লুনিসা কৃষাণকে এরূপ অবস্থায় দেখে নিজের পাগল হয়ে যাচ্ছিল। যত যাই হোক, কৃষাণকে সে ভালোবাসে, কিন্তু নিজের সন্তানের কথা মনে আসতেই কেমন অদ্ভুত খারাপ লাগা কাজ করে। এই নিয়ে মনের ভেতর অদৃশ্য দ্বন্দ্ব চলছে। তাই তো চাইছে কিছুদিন একা থাকতে। ফোন কেটে দিল লুনিসা। কিছুই ভালো লাগছে না। মন তো চাইছে কৃষাণের কাছে ছুটে যেতে, কিন্তু মস্তিষ্ক তাকে বারংবার বাধা দিচ্ছে। কে জানে মন মস্তিষ্কের এই যুদ্ধে কবে শেষ হবে, কে জয়ী হবে অবশেষে। ব্যালকনিতে থাকা চেয়ারে বসে বই পড়ছে রিক। বইয়ের নাম মিডনাইট ম্যাডনেস, একটি রহস্য, প্রেম ও কাল্পনিক গল্প। আপাতত সম্পূর্ণ মনোযোগ বইয়ের দিকে। হাতে দুটি চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসে মৃদুলা। এক কাপ রিকের দিকে এগিয়ে দেয়। রিক মাথা তুলে তাকায়। মৃদুলাকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। চায়ের কাপটা হাতে নেয়। মৃদুলা চেয়ার টেনে বসলো রিকের পাশে। রিক চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। সেদিকে তাকিয়ে মৃদু হাসে মৃদুলা। বইটা কেমন? রিক বইয়ের দিকে এক পলক তাকায়। বইয়ের গল্প কাহিনী সত্যি অসাধারণ। অনেক ভালো ও ইন্টারেস্টিং ছিল। মৃদুলা হাসে। এটা কিন্তু আমার ফ্রেন্ডের লেখা, ও কিন্তু বাংলাদেশি। রিক ভ্রু কুঁচকায়। বইটা তো ইংরেজিতে লেখা। মৃদুলা বুঝলো রিকের বিস্ময় হওয়ার কারণ। আমি আর আমার ফ্রেন্ড একই সাথে বই লেখা শুরু করি ইংরেজিতে। ওরটা পাবলিশ করলো ঠিকই, তবে আমারটা পড়ে আছে আমার ঘরেই। রিক বোধহয় আরো অবাক হলো। তুমিও বই লিখছো? মৃদুলা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, একটা সাইকো কিলার নিয়ে, পড়বেন? রিক হাসলো। মৃদু মাথা নাড়ল। অবশ্যই। মৃদুলা খুশি হলো, একটু বেশি খুশি হলো। চট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আপনি 1 মিনিট বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলতে দেরি হলেও মৃদুলা দৌড় দিতে দেরি হলো না। মৃদুলার দৌড় দেখে রিক হাসলো। কিছু সময়ের মধ্যে মৃদুলা আবার ফিরে আসলো। তার হাতে একটি বই। বইটি রিকের সামনে এগিয়ে দিল। এই নিন, পড়ে দেখুন। রিক বইটা হাতে নিল। অবশ্যই পড়বো। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? মৃদুলার প্রশ্ন। শীতল দৃষ্টিতে তাকায় রিক তার দিকে। খানিক বাদে স্মিত হাসল। বাসিনি, তবে হয়তো এখন বাসি। রিকের এরূপ কথায় হৃদস্পন্দন গাঢ় হলো মৃদুলার। শান্ত গলায় প্রশ্ন করল, কাকে? রিক বইটা খুলতে খুলতে জবাব দিল, কিছু কথা অজানাই থাক। জেনে গেলে ক্ষতি কি? ক্ষতি না হলেও লাভ তো নেই। মৃদুলা হাসে। লোকটার প্রতি কথা তাকে এত ভালো লাগায় অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে। মৃদুলা কাপ দুটো নিয়ে চলে যেতে যেতে বলল, লাভ ক্ষতি হিসেব করে বুঝি আপনি ভালোবাসছেন? রিক বইয়ের দিক থেকে চোখ সরায় না, তবে মৃদুলার কথার অধরে ফুটে উঠে স্মিত হাসি। বিড়বিড় করে বলে, হিসাবের খাতায় তুমি খুলছো মেয়ে ভালোবাসার হিসাব। পকেটে হাত গুজে রুমে এক প্রান্তে দাঁড়িয়ে আছে হুডি পরা লোকটি। দৃষ্টি তার বিছানায় ঘুমিয়ে মগ্ন নারীর দিকে। নারীটিকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল তার পাশে, বসলো হাঁটু মুড়ে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হাসল। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। মেয়েটা তো শুনলো না, শুনবে কি করে? সে তো গভীর ঘুমে মগ্ন। ঘুমাও তুমি, আমি আসা না পর্যন্ত কোথাও যাবে না, ঠিক আছে পাখি? নিজেই আবার হাসলো, উঠে দাঁড়ালো। কেন জাগো না বলো পাখি? কেন ঘুমিয়ে থাকো সব সময়? তুমি কি আর কখনোই ঘুম থেকে উঠবে না? দেখবে না তোমার জন্য আমি কতটা উতলা, কত সময় ধরে অপেক্ষা করছি। তুমি সুস্থ হয়ে ওঠো। তোমার এই অবস্থা আমি তাকে তিলে তিলে শেষ করব। ভালোবাসি পাখি, অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলে লোকটা দরজা বন্ধ করে বেরিয়ে গেল। তার চোখে যে প্রতিশোধের নেশা, এ নেশা কি এত সহজেই কাটবে, নাকি এর শেষটা হবে সত্যি কারো ধ্বংস? সে কি তবে তাহসিন কৃষাণ? কি বলছিস এসব? তুই সত্যিই লুনিসাকে ডিভোর্স দিবি?
কৃষাণ পারফিউম বানানোর কাজের দিকে মনোযোগ দেয়, কাজের ফাঁকে বলে। মিথ্যে কেন বলতে যাবো? কৃষাণের এমন শান্ত স্বাভাবিক আচরণ ও ভাব ঠিক মাথায় আসছে না সামিরের। কৃষাণ কি করে লুনিসাকে ডিভোর্স দিতে পারে, এই কথা মাথায় আসলোই বা কি করে? এই কৃষাণকে চিনে উঠতে পারছে না সামির। এই সপ্তাহের ভিতরে ডিভোর্স পেপার আমার হাতে চাই, এখন তুই আসতে পারিস। সামির চোখ মুখ কুঁচকে কৃষাণের সামনে দাঁড়ায়, কৃষাণের বাহু ধরে নিজের দিকে ঘোরায়। যাবো মানে? তুই চেষ্টা কি? গতকাল নিজের এত বড় ক্ষতি করে এখন আবার বলছিস তুই লুনিসাকে ডিভোর্স দিবি? ভাই সিরিয়াসলি আমার মাথায় কিছুই ঢুকছে না। ভালো করে বলতো কি চলছে তোর মাথায়? কৃষাণ বিরক্ত হয়, নিজের হাত ছাড়িয়ে বিরক্ত নিয়ে বলে।